শেষে প্রশ্নবাবুর কাছে ঝট করে চলে আসবে। প্রশ্নবাবু, কি মনে হচ্ছে যেদিকে যাচ্ছে আমি জানি যে শাসক দলের পক্ষেও যে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে যারা ছিলেন, যারা সমর্থন করেছিলেন শাসক দলের স্ট্র্যাটেজি, তাদের কৌশল, সব রকমভাবে সর্বতভাবে তারাও কোথাও বুঝতে পারছেন যে সঠিক পথে এগোচ্ছে না। আপনার কি মনে হচ্ছে এইভাবে আদৌ সমস্যা সমাধান করা সম্ভব? পুরো ঘটনাতে না ম্যাডাম আমার তিনটে প্রশ্ন আছে ছোট। একটা হচ্ছে লাইভ স্ট্রিমিং আর সুপ্রিম কোর্ট। আমার একটাই প্রশ্ন অনারেবল প্রশাসনের কাছে, এখানে যারা উপস্থিত আছেন সম্মানীয় মানুষদের কাছে, আপনাদের মতো মিডিয়ার কাছে, পাবলিকের কাছেও, যে এমন কি পয়েন্ট আজকে এখান থেকে উঠতো এই লাইভ স্ট্রিমিং হলে যে সে পয়েন্টটা সিবিআই নিজের খাতায় রেখে সুপ্রিম কোর্টের কাছে প্রেজেন্ট করতে পারত। আমি যদি ভেবেই থাকি যে কোনো রকম লাইভ স্ট্রিমিংয়ে কোনো অসুবিধে থাকতে পারে, জুডিশিয়ারি প্রবলেম আছে কি নেই, সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয় আমরা প্রায়ই দেখি, রোজই দেখি, সেক্ষেত্রে এটা আমার মতো একটা লেম্যানের পক্ষে বলা সম্ভব নয় যে লাইভ স্ট্রিমে কোনো অসুবিধে আছে কি না। তার রাজনৈতিক উত্তর থাকতেই পারে, শঙ্কু অত্যন্ত ভালোভাবে উত্তর দিয়েছে যে তার পক্ষে তার দলের পক্ষ রেখে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যদি লাইভ স্ট্রিমিং হয়ও, হতো বা নাও হতো, তাহলে এমন কি পয়েন্ট এই দুটো হলে অসুবিধা ছিল প্রসঙ্গা, কিন্তু হলে কি অসুবিধা হতো সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আমার দাদা বলিনি, হলে উত্তর দিতে পারতেন না। আমরা যখন প্রশ্ন করছে তার উত্তর নেই, আমতা আমতা করছে। বললেন ভিডিওর ব্যবস্থা ছিল, ভিডিও একদম মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিজওয়ানুর কাণ্ডে আন্দোলন করেছিলেন, ওনার আন্দোলনের জেরে প্রসূর বাবু সিপি ছিলেন কলকাতার দুর্গাপূজার একদিন আগে ষষ্ঠীর দিন সরানো হয়েছিল, হয়নি তখন। আচ্ছা, আমার আজকে বড় বড় কথা, সম্ভবত সপ্তমী বা ষষ্ঠীর দিনকে চেঞ্জ করা হয়েছিল আজকে বড় বড় কথা, আজকে একটু প্লিজ শঙ্কু শেষ করে দিন। হ্যাঁ, একজন করতে পারে না মোবাইল জমা নিয়ে নিয়েছিল, পারতো না। সমস্ত জুড়ে চিকিৎসকদের মোবাইল আগে থেকে জমা করে নেওয়া হয়েছিল। তাহলে আমার এন্ডে রেকর্ডিং এর কোনো কিছু নাই। না, এবার আপনি রেজুলেশন, আরে এরা রেজুলেশন লিখতো, লিখে সুপ্রিম কোর্টে গিয়ে বলতো এরা সব মেনে নিয়েছে। শঙ্কুতে প্লিজ, সময় একদম শেষ। প্রসূন বাবু, আমার একটা কথা, শঙ্কুর একটা কথা ধরে আমার একটা কথা, যে সুপ্রিম কোর্ট যখন মনে করবে যে ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়ে গেছে, ডাক্তাররা কাজে জয়েন করবে, আমার বিরাট বড় প্রশ্ন আজ থেকে দুদিন আগে, তাহলে কি ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলল আজ থেকে 12 ঘন্টা পরে তোমরা জয়েন করবে? অনেকে মিসলিড করেছে, প্রপারলি সুপ্রিম কোর্টে এদের রিপ্রেজেন্টেশন ছিল না। নাম্বার 3, নেক্সট ডে এদের পার্টি অর্ডার হওয়া উচিত। সেটা তো যারা রিপ্রেজেন্ট করতে পারেনি তাদের ব্যর্থতা। আপনারা সব বুঝিয়েছেন, কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলকে লাগিয়েছেন, আমরা তো দেখলাম। প্রশ্নবাবু, আপনি কি মনে করছেন জুনিয়র ডাক্তারদের উনি প্রহ্লাদ এক সেকেন্ড, জুনিয়র ডাক্তারদের আপনি কি প্রহ্লাদ জুনিয়র ডাক্তারদের পাশে আপনারা রয়েছেন? আমি ডাক্তার, সিনিয়র ডাক্তার হিসেবে প্লিজ শঙ্কুদেব, সময় শেষ। জুনিয়র ডাক্তারদের পাশে আপনি কি সিনিয়র ডাক্তার হিসেবে রয়েছেন প্রসূনবাবু? নিশ্চয়ই আছি, একদম আছি। আপনি কি লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করছেন? লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করছিলেন? লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা একদমই কেন করব? আমি তো লাইভ স্ট্রিমিং করলে বা না করলে কি হয় আইনগতভাবে জানি না, কিন্তু যখন দেখি যে সুপ্রিম কোর্ট এটা করতে পারছে, তার মানে নিশ্চয়ই লাইভ স্ট্রিমিং আছে, একদম তাই, তাহলে হয়তো করা যেত লাইভ স্ট্রিমিং। বাস হয়ে গেল। প্রসূনবাবু এবং বিনয়বাবুর কাছে আসছি। বিনয়দা হাত তুলছেন অনেকক্ষণ ধরে, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কাদের কথা বলছেন? জুনিয়র ডাক্তাররা। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি, হঠাৎ করে পদত্যাগে আমি তো যতদূর দেখেছি জুনিয়র চিকিৎসকদের এই দাবি দেওয়ার মধ্যে যে প্রথম 5 দফা দাবি নিয়ে তারা মেলামেলি করছিলেন, তার মধ্যে কোথাও মুখ্যমন্ত্রী পদত্যাগ ছিল না। ছিল কি রওনাক? ছিল না তো। ছিল হচ্ছে পুলিশ কমিশনার। তো কি এমন কম্পালশন রয়েছে পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এদেরকে টিকিয়ে রাখার, এদেরকে জাস্টিফাই করার কি এমন কম্পালশন রয়েছে যে তাদের বিরুদ্ধে প্রশ্ন পর্যন্ত লাইভে শুনতে রাজি নন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিং করতে রাজি নন, অথচ বলছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি? মানে বুঝতে পারলাম না। আমি জানি না শুধুমাত্র এই মুহূর্তে নবান্নের সামনে এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, স্বাস্থ্য ভবনের সামনেও রয়েছেন। সেখান থেকে কোনো আপডেট পেলে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে দেখাবো যে পরবর্তী স্ট্র্যাটেজি তারা কি ভাবছেন, কি করবেন, কতক্ষণ অপেক্ষা করবেন নবান্নর বাইরে, সেই সংক্রান্ত ব্রেকিং নিউজ পেলে আমি আরো আপনাদেরকে দেব। বিনায়কদা, আমি এখানে যারা আছেন তারা সবাই সম্মানিত ডাক্তারবাবু আর শঙ্কু রাজনৈতিক প্রতিনিধি। আমি খুব সংক্ষেপে 2 মিনিট সময় কয়েকটা কথা বলবো। আমার মা বিগত 4 মাস আগে চলে গেলেন, খানিকটা কুচিকিৎসাতেই গেছেন, কুচিকিৎসা তার বাইরেও বলছি আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম সরকারি হাসপাতালে ভর্তি করতে, পিজিতেই ভর্তি করতে। আমি পারিনি, তার কারণ আমাকে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হয়েছে যে তেমন লোককে না ধরতে পারলে পিজিতে নাকি ভর্তি করা যায় না। এটা সবার ক্ষেত্রে সত্যি।
তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী বললেন যে রাজনীতি চিকিৎসার সঙ্গে রাজনীতি জোর যুক্ত হবে না, তাহলে প্রথম যেটা করা উচিত হাসপাতালে কোন রোগী ভর্তি হবে এবং কোন রোগী ভর্তি হবে না সেটার দায়িত্ব ডাক্তারদের হাতে থাকা উচিত। ডাক্তাররা বুঝবেন কার ইমার্জেন্সি, কাকে ভর্তি করতে হবে, কাকে ভর্তি করতে হবে না। হাসপাতালে ভর্তি করব রুগী আমি, আর সেটা ঠিক করে দেবেন মদন মিত্রের মতো কেউ বা অন্য কেউ, সেটা তো চলতে পারে না। এটা নাম্বার ওয়ান একটা পয়েন্ট, যেটা আমি ভুক্তভোগী। উনি বলছেন না যে পেশেন্ট পার্টি যদি জবাবদিহি চায়, তো আমি একজন পেশেন্ট পার্টি, আমার মা 4 মাস আগে মারা গেছেন, আমি ভর্তি করতে পারিনি তাকে পিজি হাসপাতালে, আমি ডোর টু ডোর গেছি, আমাকে বলা হয়েছে অমুক তমুক এমুক একজন, কাউকে বিরাট কেউ কোনো একটা গেইতে না থাকলে হতে পারে না, সেখানে একটা কোনো যে কোনো নাম হতে পারে, কিন্তু পারিনি। এটা আমার একার অভিজ্ঞতা নয়, অনেকের অভিজ্ঞতা। আর 2 নম্বর একটা কথা বলবো যে বিনীত গোয়েল যখন ছিলেন না কলকাতায় কি দুর্গাপুজো হতো না? না, দুর্গাপুজো হয়নি। বিনীত গোয়েল কবে থেকে আছেন কলকাতার পুলিশ কমিশনার? 200 বছর ধরে। তাহলে যেই থাকুন, আজকে যিনি কমিশনার থাকাকালীন এত বড় একটা জঘন্য ঘটনা শহরের বুকে ঘটে গেছে, আমাদের নিহত চিকিৎসক ছাত্রী পড়ুয়া, তার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছে, যেটা সেই জায়গা থেকে সেটা যিনি করতে পারেননি। এবং তারপরে সবচেয়ে যেটা লজ্জার, তার 3 দিন পরে একটা হুলিগানের সেট এসে 14ই আগস্ট রাত্রে ভেঙে দিয়ে গেল, সেইটা যিনি আটকাতে পারেননি, তিনি পুজো সামলে নেবেন। তিনি পুজো সামলে নেবেন। ঝামেলা আটকাতে আরজিকরেরকে সেফ সিকিউর রাখতে পারেন না, তিনি পুজো সামলাবেন। পুজো হতে হয়, তার থেকে আমার সাধারণভাবে কোনো এর দরকার নেই। যখন পুলিশ ছিল না দায়িত্বে, তখনও কলকাতায় পুজো হতো। তাহলে রাজনীতির কথা যেটা এখানে বলা হচ্ছে, আমার মনে হয় প্রথম রাজনীতি বন্ধ হবে সেদিন, যেদিন কোনো হাসপাতালে কোনো রাজনৈতিক দল, এবং আমি তো বলছি কোনো রাজনৈতিক দলই, শাসক দল বিরোধী দল, কেউ সেখানে নাক গলাবে না। কোন রোগী ভর্তি হবে এবং কোন রোগী ভর্তি হবে না, সেই সিদ্ধান্তটা পুরোপুরি থাকবে ডাক্তারদের হাতে। আমি একটা কথাই শুধু বলবো এর সঙ্গে অ্যাড করে, আমার নিজের একটা অভিজ্ঞতা, আমার আরেক রিলেটিভের ক্ষেত্রে আমাকে আরেকটি বড় সরকারি হাসপাতালে একজন রুগী বললেন, আপনি অপারেশন করাতে পারেন, আমরা তো কাটছি সিনিয়র, আমরা অপারেশনটা করি, কিন্তু জোরেন জুনিয়র ডাক্তাররা, ওরা যতদিন না কাজে যোগ দিচ্ছেন ততদিন আমাদের পক্ষে এটা একটু অসুবিধে, আপনি দেখতে পারেন বাইরে হচ্ছে কিনা। আমি শুধু যে ভাই বোনরা এরকম দাঁতে দাঁত চেপে লড়াই করছে তাদের একটাই কথা বলবো, এবং সেটা আমারও একটা এই বিষয়, যে আজকের মিটিংয়ের আজকের কথা যেরকম শুনলাম, তাতে কোথাও একটা যেন আমার মনে হলো যে পাবলিক পারসেপশনকে কোথাও একটা, যে এই এত লোক মারা যাচ্ছে তার জন্য যেন আশ্চর্যের বিষয়, মানুষ নিজের ডাক্তার যদি না বাঁচে সেখানে রুগী বাঁচাবে কে? এটা খুব ভাইটাল প্রশ্ন। তারপরেও আমি আমার ছোট ভাই বোনদের তাদের বলবো, এই বিষয়টা ওরা করছেন ওদের মতো করে, অভয়া ক্লিনিক বা বিভিন্ন, একটু মাথায় রাখতে, যেন গ্রাম থেকে যে আসছে দরিদ্র মানুষ, অনেক মানুষ, এবং কিছু কিছু ঘটনা হয়তো ঘটেওছে, কিন্তু এই জায়গা থেকে যেন একটা পাবলিক যে সেন্টিমেন্ট, ইমোশন এই আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আছে, তা যেন কোথাও একটুও না সরে, কোথাও যেন মনে হয় ও ডাক্তারবাবু এলেন না বলে আমাদের বোধহয় কেউ বাঁচলো না। এই একটা জিনিস ওরা নিশ্চয়ই সেটা ভাববেন, এবং সেই মতো ওরা পরে সিদ্ধান্ত নেবেন। এবং শেষ একটা কথা যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে দরকার নেই লাইভ স্ট্রিমিং, দরকার নেই আইনের কচকচি। মুখ্যমন্ত্রীর তো একটা বিরাট আন্দোলনের ইতিহাস আছে, মুখ্যমন্ত্রী কেন গিয়ে রাস্তায় তাদের সাথে দেখা করলেন না? রাস্তায় গিয়ে দাঁড়িয়ে তিনি তার মতো কথা বলতেন, তিনি তার মতো কথা বলতেন, ডাক্তারবাবুরা তাদের মতো কথা বলতেন, মিডিয়া তার মতো রেকর্ড করতেন।